প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দি বার শোতে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের দি বার শো লাইভ প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ভ্যাট ক্লাসটি গত পর্বেও আমরা ভ্যাটের একটি ক্লাস নিয়েছি এবং আজকেও আমরা ভ্যাটের একটি ক্লাস করব। বক্তব্য শুরু করার আগে বা ক্লাস শুরু করার আগেই আমি অপেক্ষা করব আমাদের কিছু মেহমানদের জন্য। যদিও আজকে 31st নাইট অনেকেই আপনারা উদযাপন করবেন, আনন্দ করবেন, তারপরেও আমরা আজকে আমাদের ক্লাসটি নিতে হচ্ছে বিশেষ কারণে। আমরা বিস্তারিত বক্তব্য আলোচনায় যাব। যারা কিছু সময় ওয়েট করব আমাদের যারা মেহমান রয়েছেন বা যারা লাইভে জয়েন করেন নিয়মিত, যারা ক্লাসটি করেন তাদের জন্য কিছু সময় অপেক্ষা করে তারপর আমরা আবার আমাদের নিয়মিত ক্লাসটি শুরু করব। যারা লাইভে জয়েন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমি আপনাদের জানতে চাইবো আপনারা কি আমার কোনো কথা শুনতে পাচ্ছেন কিনা। যদি শুনতে পান তাহলে একটু কমেন্টসের মাধ্যমে আমাকে বলেন বা কথা ক্লিয়ার কিনা। ওয়ালাইকুম আসসালাম মেহেদী হাসান বাপ্পি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মেহেদী হাসান বাপ্পি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জয় বণিক, থ্যাংক ইউ ভেরি মাচ রেসপন্স করার জন্য। আমাদের মাঝে আমরা ঠিক 11টায় লাইভ হওয়ার কথা, আমরা 11টা বাজে যেহেতু আমরা লাইভের বক্তব্য শুরু করব আজকের। যেভাবে প্রতিদিন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিদিন আমরা কোনো না কোনো ভ্যাটের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে করে ভ্যাটের বিষয় নিয়ে আর কোনো দ্বিধা বা কোনো প্রশ্ন না থাকে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অ্যাকচুয়ালি ভ্যাটের প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে অধিক গুরুত্ব যেটি রাখে সেটি হচ্ছে উপকরণ কর রেয়াত। আজকে আমাদের ভ্যাটের বিষয়বস্তু হচ্ছে উপকরণ কর রেয়াত। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যারা লাইভে জয়েন করেছেন তাদেরকে বলবো বা যারা করবেন সবার উদ্দেশ্যেই বলবো যে দয়া করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমাদের ভ্যাটের মধ্যে উপকরণ কর রেয়াত নিয়ে অনেক সমস্যা দেখা দেয়। অনেক ব্যবসায়ীরা বা যারা আমরা কাজ করি তারা আমরা উপকরণ কর রেয়াত নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি বা আসলে কীভাবে এই উপকরণ কর রেয়াত প্রযোজ্য হয়, এটা কি উপকরণ কর রেয়াতটা কি আমরা অনেকেই জানি না, যার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি ব্যবসায়ীরা। এখানে যারা জয়েন করেছেন, মোহাম্মদ সাদ্দাম হোসেন, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনি জয়েন করার জন্য। জয় বণিক, মেহেদী হাসান বাপ্পি, ঐশিলা নন্দিনী, আপনাদের অশেষ ধন্যবাদ। সাথে আমাদের সাথে আরও গেস্টও দেখতে পাচ্ছি, ধন্যবাদ যারা আমাদের সাথে জয়েন হয়েছেন। আমরা গত পর্বে মূসক নিবন্ধন বা ভ্যাট রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা আলোচনা করব উপকরণ কর রেয়াত। মনোযোগ দিয়ে শুনবেন। এই উপকরণ কর রেয়াত নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক সমস্যা দেখা দেয়। আমাদের ব্যবসায়ী যারা আছেন তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যদি আমাদের ভালো নলেজ থাকে এই উপকরণ কর রেয়াত সম্পর্কে, তাহলে আমরা কখনোই ক্ষতিগ্রস্ত হব না, বরঞ্চ আমরা এই উপকরণ কর রেয়াতের মাধ্যমে অধিক লাভবান হব। আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা উদাহরণ দিব উপকরণ কর রেয়াতের জন্য। যেমন আজকে একটি প্রতিষ্ঠানে একটি হিয়ারিং করেছি আমরা, হিয়ারিং মাননীয় কমিশনারের বরাবর। সেখানে কিন্তু যে কারণে আমাদের সমস্ত রেয়াত বাতিল করে দিয়ে বরঞ্চ আমাদের উপরে আরও কর নির্ধারণ করে দিয়ে চেয়েছিলেন, সেই কারণটির মধ্যে একটি কারণ কিন্তু এখানে বিদ্যমান যে উপকরণ কর রেয়াত নেওয়ার জন্য অযোগ্য বলে মাননীয় কমিশনার মনে করেছেন। তাই তিনি প্রায় 1 কোটি টাকার মতো রেয়াত বাতিল করে দিয়ে 2 কোটি টাকার কর নির্ধারণ করার একটি নির্দেশনা দিতে চেয়েছিলেন। এই ধরনের একটি হিয়ারিং আজকে আমরা করেছি। এটা একটা বাস্তব অভিজ্ঞতা আমাদের। উক্ত অভিজ্ঞতার আলোকে এবং বইয়ের যে আইনে যে লেখা রয়েছে সব কিছু মিলিয়ে আজকে আমি চেষ্টা করব আমাদের সবাইকে
একটি বিশেষভাবে উপকরণ কর রেয়াত বিষয়ে একটা ভালোভাবে ধারণা দেওয়ার জন্য বক্তব্য শেষ করার পরে বা আলোচনা শেষ করার পরে আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করবেন। যদি কোনো কনফিউশন থাকে সেটাও আপনারা প্রশ্নের মাধ্যমে জেনে নেবেন। উপকরণ কর রেয়াতটা হচ্ছে অ্যাকচুয়ালি উপকরণ কর কি? উপকরণ কর হচ্ছে যখন কোনো পণ্য উৎপাদন করতে গিয়ে অথবা পণ্য বিক্রয় করার জন্য, পণ্য প্রস্তুত করার জন্য বা উৎপাদন করার জন্য বা পণ্য আমদানি করে নিয়ে আসার সময় যদি কোনো কর আপনি দিয়ে আসেন, তাহলে উক্ত করটি বা উক্ত ভ্যাট আপনি সরকারের কাছ থেকে ফেরত নিয়ে নিতে পারবেন। যদি কোনো পণ্য উৎপাদন করার জন্য কোনো উপকরণ ক্রয় করে নিয়ে আসেন অথবা কোনো পণ্য আমদানি করে নিয়ে আসার সময় আমদানি পর্যায়ে কোনো কর দিয়ে আসেন, তাহলে যে করটি আপনি দিয়ে আসেন সেই কর আপনি সরকারের কাছ থেকে ফেরত নিতে পারবেন। এটাকে বলা হয় উপকরণ কর রেয়াত। মূলত উপকরণ কর রেয়াত যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা যাওয়ার আগে এখানে যে বলা হয়েছে যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ধারা 46 মোতাবেক, ধারাটি মনে রাখবেন। আমরা আজকাল প্রায় দেখি বেরবেস থেকে আমাদের অনেক চিঠি দেওয়া হয়, চিঠির মধ্যে বেশিরভাগ চিঠিতেই এই ধারা 46 কথাটি উল্লেখ থাকে। আশা করি আজকের পর থেকে এই ধারা 46 নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। ধারা 46 উপকরণ কর রেয়াত, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর ধারা 46। ধারা 46 মোতাবেক 46-এ বলা হয়েছে উপকরণ কর রেয়াত সংক্রান্ত। এখানে যে এসআরওটি ব্যবহার করা হয়েছে, সে এসআরওটি হচ্ছে অর্থ আইন 2019 সালের 10 নম্বর আইনের ধারা 74। এটি হচ্ছে এসআরও। আর সরাসরি যে ধারাটি হচ্ছে সেটা হচ্ছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 ধারা 46। ধারা 46-এ উপকরণ কর রেয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে যে এই আইনে ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে কোনো নিবন্ধিত ব্যক্তি, অর্থাৎ গত পর্ব যেটা আমরা আলোচনা করেছিলাম, মূসক নিবন্ধন নিতে হয়। মূসক নিবন্ধন নেওয়ার পরে মূসক নিবন্ধিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের অর্থনৈতিক কার্যক্রম প্রক্রিয়ায় করযোগ্য সরবরাহের উপর উৎপাদ করের বিপরীতে পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করিতে পারিবেন, কিন্তু যেসব ক্ষেত্রে আপনি উপকরণ কর রেয়াত নিতে পারিবেন না সেই বিষয়গুলি আমি তুলে ধরব। যদি আমি যে বিষয়গুলি এখন বলবো, এই বিষয়গুলি যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো উপকরণ কর সংক্রান্ত কনফ্লিক্ট দেখা যায়, তাহলে আপনি উপকরণ কর রেয়াত দিতে পারবেন না। অর্থাৎ সব কিছুর বেলায় আপনি উপকরণ কর রেয়াত নিতে পারবেন, শুধুমাত্র কোন কোন ক্ষেত্রে উপকরণ কর রেয়াত নিতে পারবেন না সেই বিষয়গুলি আমি আগে তুলে ধরব। এসআরওটি হচ্ছে অর্থ আইন 2019 সালের 10 নম্বর আইন। অর্থ আইন 2019 সালের 10 নম্বর আইন এর ধারা 74, এটি হচ্ছে এসআরও। আর সরাসরি যে ধারার মধ্যে উপকরণ কর রেয়াত সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটি হচ্ছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর 46 ধারাতে, 46 সেকশন 46। সেকশন 46-এ উপকরণ কর রেয়াত সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা করা হয়েছে। এখানে যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে সেগুলি হচ্ছে যে কোন কোন বিষয়গুলি বা ঘটনাগুলি ঘটলে আপনি উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। আজকে আমরা বলবো ওই বিষয়গুলির উপর বিস্তারিত আলোচনা করব। প্রথমত হচ্ছে, যদি আপনি কোনো উপকরণ ক্রয় করে নিয়ে আসেন আর সেই ক্রয়কৃত উপকরণ যদি ব্যাংকিং চ্যানেল ছাড়া পরিশোধ করেন আর তার সরবরাহের মূল্য যদি 1 লক্ষ টাকা অতিক্রম করে, তাহলে
আপনি উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। আমি প্রথমে এটা দিয়ে আরেকটু এটার ব্যাখ্যা দিব, তাহলে আপনি পরবর্তীগুলি আরো সহজে বুঝতে পারবেন। অর্থাৎ আপনি ধরে নেন কোনো একটা পণ্য উৎপাদন করবেন, উৎপাদন করার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস আপনার লাগবে, যে উপকরণ আপনার লাগবে, ওই উপকরণগুলি যখন আপনি বাজার থেকে কিনতে গেলেন, কেনার সময় আপনি দেখা গেল তার মূল্য 1 লক্ষ টাকার বেশি হয়ে গেছে, এবং এই মূল্যটা আপনি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করেন নাই। সেক্ষেত্রে আপনি কিন্তু ওই ক্রয়কৃত উপকরণের যে ভ্যাটটি দিয়ে আসতেন, সেই ভ্যাটটি সরকারের কাছে ফেরত পাবেন না, ফেরত দিতে পারবেন না। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনাকে মনোযোগ সহকারে শুনতে হবে। অর্থাৎ কখন আপনি সরকারের কাছ থেকে ভ্যাটটা ফেরত পাবেন না? যখন আপনি কোনো উৎপাদনকৃত পণ্যের উপকরণ বা ইনগ্রিডিয়েন্টস বাজার থেকে ক্রয় করে নিয়ে আসার সময় তার মোট মূল্য 1 লক্ষ টাকা অতিক্রম করলো, আর সেই মূল্যটা আপনি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করেন নাই। যদি এরকম হয় ঘটনাটি, তাহলে সেক্ষেত্রে যে পণ্যটি আপনি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করেন নাই এবং যার মূল্য 1 লক্ষ টাকার বেশি, সেক্ষেত্রে উক্ত পরিশোধিত কর বা ভ্যাট আপনি সরকারের কাছ থেকে ফেরত নিতে পারবেন না। একইভাবে পরবর্তী যে বিষয়গুলি আমি বলবো, এই ধরনের ঘটনা ঘটলে আপনি সরকারের কাছ থেকে ভ্যাট ফেরত পাবেন না, অর্থাৎ উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। দ্বিতীয়ত যে বিষয়টি আসতেছে, সেটি হচ্ছে, যদি আমদানিকৃত সেবার সরবরাহ গ্রহণের ক্ষেত্রে দাখিল পত্রে উক্ত সেবা সরবরাহের উপর প্রদেয় উৎপাদ কর প্রদর্শন না করেন। অর্থাৎ আমদানিকৃত যখন কোনো সেবা, এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করতে হবে। সেটা হচ্ছে আমদানিকৃত সেবা সরবরাহ সময় আমরা বলি সরবরাহ গ্রহীতা। অনেকেই আমাদের প্রশ্ন থাকে যে স্যার সরবরাহ গ্রহীতাটা কি? সরবরাহ গ্রহীতাটা হচ্ছে আসলে, যদি আমদানিকৃত কোনো পণ্য বা সেবার আপনি সেবা দেন, আমদানিকৃত আমদানি পর্যায়ে কোনো পণ্য বা সেবা যদি দেন, তাহলে যিনি দেন তিনি হচ্ছেন সরবরাহ গ্রহীতা। মনে রাখতে হবে। আমদানিকৃত কোনো পণ্য বা সেবা সরবরাহের সময় সেবা সরবরাহ যিনি করেন তিনি হচ্ছেন সরবরাহ গ্রহীতা। অর্থাৎ অর্থাৎ কোন সরবরাহ গ্রহীতা যদি আমদানিকৃত সেবা সরবরাহ গ্রহণের ক্ষেত্রে দাখিল পত্রে, অর্থাৎ যখন আপনি মাসিক রিটার্ন দাখিল করবেন, উক্ত দাখিল পত্রে সেবা সরবরাহের উপর প্রদেয় উৎপাদ কর, অর্থাৎ যখন আপনি সেবাটা দিয়েছিলেন, আমদানি পর্যায়ে যখন আপনি সেবা দিয়েছিলেন, তখন আপনার উপরে যে করটি প্রদেয় ছিল, উক্ত প্রদেয় উৎপাদ করটি যদি আপনি দাখিল পত্রে প্রদর্শন না করেন, তাহলে আপনি উক্ত প্রদেয় করটি আপনি ফেরত পাবেন না, অর্থাৎ রেয়াত পাবেন না। তৃতীয় নম্বর যে বিষয়টি, যেই কর মেয়াদে চালানপত্র বা বিলব এন্ট্রির মাধ্যমে উপকরণ ক্রয় বা সংগ্রহ করা হয়, সেই কর মেয়াদে বা তৎপরবর্তী 4টি কর মেয়াদের মধ্যে যদি উপকরণ কর রেয়াত গ্রহণ না করা হয়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এখানে প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি, যারা আজকে লাইভে জয়েন করেছেন তারা আমাদের আজকের এই ভিডিওটি, আমাদের লাইভ প্রোগ্রামটি দয়া করে মনোযোগ সহকারে দেখুন, কারণ আজকের এই বিষয়গুলি নিয়ে বর্তমানে অনেক ভ্যাট অফিস থেকে মামলা মোকদ্দমা হচ্ছে। লক্ষ কোটি টাকা রেয়াত বাতিল করে দিয়ে ব্যবসায়ীদেরকে কিন্তু ব্যবসায়ীদের উপরে ভ্যাট আরোপ করা হচ্ছে। সো আপনি যদি এই বিষয়টি ভালো করে না জানেন, তাহলে আপনার সাথেও একই ঘটনা ঘটতে পারে। যে কর মেয়াদে, অর্থাৎ আপনি ধরে নেন এই মাসে কোনো উপকরণ ক্রয় করেছেন, অথবা কোনো পণ্য আমদানি করেছেন, অথবা কোনো আমদানিকৃত পণ্য বা সেবা সরবরাহ করেছেন, আর উক্ত পণ্য বা সেবা সরবরাহ করতে গিয়ে বা উক্ত উপকরণ ক্রয় করতে গিয়ে বা পণ্য আমদানি করতে গিয়ে আপনি উপকরণ কর দিয়ে আসতেন, ভ্যাট দিয়ে আসতেন, সেক্ষেত্রে উক্ত প্রদেয় ভ্যাটটি আপনার 4 মাসের মধ্যে
যে তারিখে প্রদান করেছেন সে তারিখ হতে 4 মাসের মধ্যে সরকারের কাছ থেকে ফেরত নিয়ে নিতে হবে। যদি আপনি 4 মাসের মধ্যে ফেরত না নেন তাহলে সরকার আপনাকে এটা আর ফেরত দিবে না, অথবা আপনি ফেরত নেওয়ার জন্য দাবি করতে পারবেন না। যদি আপনি দাবি করেন তাহলে কিন্তু বিষয়টি অবৈধ হিসাবে বিবেচিত হবে। খেয়াল রাখবেন, আমি আবারও বলছি, যদি আপনি আপনার প্রদানকৃত ক্রয়কৃত উপকরণের ভ্যাট, আমদানিকৃত পণ্যের প্রদেয় ভ্যাট, প্রদানকৃত ভ্যাট, আমদানিকৃত সেবা সরবরাহের ভ্যাট অথবা অন্যান্য কোনো উৎপাদ কর প্রদান করার পরে যেদিন আপনি প্রদান করেছেন সেদিন হতে 4 মাসের মধ্যে যদি আপনি সরকারের কাছ থেকে নির্ধারিত নিয়মে নির্ধারিত পদ্ধতিতে ফেরত না নেন তাহলে সরকার আপনাকে আর ফেরত দিবে না। এর 4 মাস অতিক্রম হওয়ার পরে যদি আপনি ফেরত নেওয়ার চেষ্টা করেন তাহলে উক্ত চেষ্টাটি অবৈধ হিসাবে বিবেচিত হবে। আর অবৈধভাবে যদি আপনি রেয়াত গ্রহণ করেন, অর্থাৎ ভ্যাটটি ফেরত নেন বা কর ফেরত নেন, তাহলে উক্ত কর বাতিলযোগ্য এবং ধারা 73 মোতাবেক আপনার উপরে দ্বিগুণ কর আরোপ করা হবে। আমি আবারও বলছি, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ধারা 46-এর দফা গতে বলা হয়েছে, যদি আপনি পণ্য আমদানি করে নিয়ে আসার সময় যদি ভ্যাট দেন অথবা স্থানীয় পর্যায়ে কোনো উপকরণ ক্রয় করতে গিয়ে কোনো ভ্যাট দিয়ে আসেন, আর উক্ত ভ্যাটটি যদি 4 মাসের মধ্যে আপনি সরকারের কাছ থেকে নির্ধারিত পদ্ধতিতে এবং নির্ধারিত নিয়মে ফেরত না নেন তাহলে অবশ্যই আপনাকে সরকার এই ভ্যাটটি ফেরত দিবে না। আর তারপরও যদি আপনি ফেরত নেওয়ার চেষ্টা করেন সেটা অবৈধ হিসেবে বিবেচিত হবে। আর যদি ফেরত নেন 4 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে তাহলে উক্ত রেয়াতটি অবৈধ হিসেবে বিবেচিত হওয়ায় মাননীয় কমিশনার বা সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্তৃপক্ষ আপনার রেয়াতটি বাতিল করে দিয়ে যে পরিমাণ রেয়াত আপনি নিবেন বা অবৈধ হিসেবে বিবেচিত হবে তার দ্বিগুণ ভ্যাট আপনার উপর আরোপ করে দিবেন। আর যে ধারায় আপনার উপর আরোপ করবেন সেটি হচ্ছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ধারা 73 মোতাবেক। ধারা 73 মোতাবেক আপনার উপরে দ্বিগুণ কর আরোপ করবেন এবং সাথে ধারা 127 মোতাবেক সাথে 2% সুদ আরোপ করবেন, জরিমানা করবেন। পাশাপাশি আপনাকে ধারা 127 মোতাবেক ধারা 46 মোতাবেক রেয়াতটি বাতিল করবেন, অবৈধ হিসেবে বিবেচিত করে রেয়াত বাতিল করবেন। ধারা 85-তে আপনাকে জরিমানা করবেন, আর ধারা 127-এ 2% সুদ আরোপ করবেন। আশা করি আপনারা নোট করছেন, যারা আমার কথাগুলি শুনছেন, আমাদের বার্ন অ্যাসোসিয়েশনে যারা স্টাফ রয়েছেন তারা আশা করি মনোযোগ সহকারে শুনছেন এবং বিষয়গুলি নোট করছেন। যদিও আজকে 31st নাইট, বার্ন অ্যাসোসিয়েশন যারা স্টাফ রয়েছেন তারা আনন্দ উদযাপন করার কথা ছিল, কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, আবার অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে যারা আপনারা আমাদের সাথে লাইভে জয়েন হয়েছেন, বিশেষভাবে বার্ন অ্যাসোসিয়েশন যারা স্টাফ রয়েছেন। অন্যদের উদ্দেশ্যেও বলছি, সবার উদ্দেশ্যেই বলছি যে যারা এই আনন্দকে দূরে ঠেলে দিয়ে কিছু জ্ঞান অর্জন করার জন্য, নিজের ক্যারিয়ারকে এস্টাবলিশ করার জন্য, যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য যারা আজকে 31st নাইট উদযাপন না করে আমার লাইভে জয়েন হয়েছেন তাদের জন্য আমার দোয়া রইল, শুভকামনা রইল। সৃষ্টিকর্তা যেন আপনাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এটা অনেক বড় একটা ত্যাগ। পৃথিবী যেখানে আনন্দ করছেন সেখানে আমরা খাতা কলম বই নিয়ে বসে লেখাপড়া করছি।
আমাদের এই লেখাপড়াটুকু, আমাদের এই চেষ্টাটুকু জ্ঞান অর্জনের, আমাদের সৃষ্টিকর্তা হয়তো বা বৃথা যেতে দেবে না, হয়তো বা এর প্রতিদান আমরা পাবো। তো যেখানে আমরা ছিলাম, যাই হোক, মাঝে মাঝে একটু কথা না বললে একেবারে বোর হয়ে যাবেন। আর এখানে আপনাদের কথা বলার কোনো সুযোগ নাই, তবে আপনারা কমেন্টসের মাধ্যমে কথা বলতে পারবেন। কোনো কথা থাকলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে বলবেন। ঐশ্বর্য নন্দন এটা প্রশ্ন করেছেন, সরবরাহ গ্রহীতাটা কি আরেকবার বলবেন স্যার, একটু কনফিউজড। ঐশ্বর্য নন্দিনী এতদিন পরেই প্রশ্ন। সরবরাহ গ্রহীতা, সরবরাহ গ্রহীতা হচ্ছে তিনি যিনি আমদানিকৃত সেবা সরবরাহের উপরে সেবা সরবরাহ করেন। আমদানিকৃত সেবা সরবরাহ করেন অর্থাৎ আমদানি পর্যায়ে যত ধরনের সেবা যারা দেন, আমদানি পর্যায়ে যত ধরনের সেবা যারা দেন তাদেরকে সরবরাহকারী গ্রহীতা বলা হয়। যেমন বিভিন্ন এজেন্ট রয়েছে, তারা, আমরা যেমন কাজ করি, ট্রেড লজিস্টিকের কাজ করি, তারা আমদানি পর্যায়ে সেবা সরবরাহ দিয়ে থাকেন। অর্থাৎ আমদানি করার জন্য, কোনো পণ্য আমদানি করার জন্য যে প্রতিষ্ঠান বা যে ব্যক্তি সেবা দিয়ে থাকেন, তাদেরকেই সরবরাহ গ্রহীতা বলা হয়। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন। তো যেভাবে আমরা আমরা ছিলাম, তো আপনি যদি কোনো ভ্যাট আমদানি পর্যায়ে হোক, রপ্তানি পর্যায়ে হোক, আপনি উৎপাদন পর্যায়ে হোক, যে পর্যায়ে আপনি যদি ভ্যাট দিয়ে আসেন, তাহলে যে ভ্যাটটি আপনি উপকরণ ক্রয় করতে গিয়ে দিলেন বা আমদানি পর্যায়ে আপনি দিলেন, যখনই দিলেন না কেন, আপনার প্রদানকৃত ওই ভ্যাটটি যদি আপনি 4 মাসের মধ্যে সরকার কাছ থেকে নির্ধারিত পদ্ধতিতে এবং নির্ধারিত নিয়মে ফেরত না নেন, তাহলে 4 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে সরকার আপনাকে আর উক্ত ভ্যাটটি ফেরত দিবেন না। যদি আপনি ফেরত নিতে চান তাহলে সেটা অবৈধ হিসেবে বিবেচিত হবে। আর যদি আপনি ফেরত নেন তাহলে আপনি আপনার ওই রেয়াতটি, ওই ওই ফেরত দেওয়া ভ্যাটটি বাতিল করে দেওয়া হবে, বরঞ্চ অবৈধভাবে রেয়াত নেওয়ার কারণে আপনার উপরে দ্বিগুণ ভ্যাট আরোপ করা হবে। আর ধারা 127 মোতাবেক 2% সুদ আরোপ করা হবে। বিষয়টি খেয়াল রাখবেন। সর্বগ্রহীতার রেয়াত বাতিলের কথাটা বুঝি নাই স্যার। যদি একজন প্রশ্ন করেছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, প্রশ্নগুলি একটু নোট করে রাখেন, শেষের দিকে করেন, তাহলে আমার জন্য সুবিধা হবে, কারণ আমি একটু কনসেন্ট্রেট হারিয়ে ফেলি। তো আচ্ছা, আমি প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি আপনার। আমদানিকৃত সেবা সরবরাহ গ্রহণের ক্ষেত্রে দাখিলপত্রে উক্ত সেবা সরবরাহের উপর প্রদেয় উৎপাদ কর প্রদর্শন না করেন। অর্থাৎ যদি আপনি যখন সেবা গ্রহণ করবেন, সেবা সরবরাহ যখন গ্রহণ করবেন, ওই সময় আপনার উপর যে উৎপাদ করটি প্রদেয় হয়েছিল আর যেটা আপনি প্রদান করে আসছেন কাস্টমসে, মূলত ওই প্রদানকৃত উৎপাদ কর বা ভ্যাটটি যদি আপনি দাখিল পত্রের প্রদর্শন না করেন, অর্থাৎ মূসক 9.1 ফর্ম ফিল আপ করার সময়, মাসিক রিটার্ন দাখিল করার সময় যদি দাখিল পত্রে যদি উল্লেখ না করেন যে আপনি এরকম একটি উৎপাদ কর বা ভ্যাট দিয়ে আসছেন সেবা সরবরাহের সময়, হ্যাঁ, তাহলে আপনার উল্লেখ না করলে আপনার এই প্রদানকৃত ভ্যাটটি আপনি রেয়াত দিতে পারবেন না, এটা বাতিল হয়ে যাবে। আশা করি আপনি উত্তর পেয়েছেন। পরবর্তী দফায় যেটা বলা হয়েছে, অন্যের অধিকারে বা দখলে বা তত্ত্বাবধানে রক্ষিত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর। খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রায় এটা ফেস করি, এই বিষয়টা আমাদের যারা ক্লায়েন্ট রয়েছেন, যারা ব্যবসায়ী যারা রয়েছেন, তারা এই বিষয়টা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যে অন্যের অধিকারে, অর্থাৎ আপনার পণ্যটি হয়তো আপনি আমদানি করে নিয়ে আসেন বা উৎপাদন করেন বা যেভাবেই আপনি মালিক হন না কেন, আপনার
আপনার মালিকানায় যে পণ্যটি রয়েছে সেই পণ্যটি আপনার দখলে নাই, আপনার তত্ত্বাবধানে নাই, সেটা এমন এক জায়গায় এমন একজন বা এক জায়গায় রয়েছে বা এমন একজনের দখলে রয়েছে যেটা আপনার অধীনে নয়। এরকম অবস্থায় যদি যদি কোনো পণ্য থাকে, তাহলে সেই পণ্যের পরিশোধিত ভ্যাট আপনি রেয়াত নিতে পারবেন না। যদি প্রমাণিত হয় কোনোভাবে যে আপনার পণ্যটি আপনার দখলে নাই, অন্যের দখলে রয়েছে বিক্রয়ের পূর্বে, তাহলে প্রমাণিত হয়ে গেলে কিন্তু আপনার ওই পণ্যের যাবতীয় সমস্ত রেয়াত বাতিল হয়ে যাবে। অর্থাৎ ওই পণ্যের জন্য যত পরিমাণ ভ্যাট আপনি দিয়েছেন, সমস্ত ভ্যাট আপনি আর কখনো সরকারের কাছে ফেরত চাইতে পারবেন না, যদিও না সেটা 4 মাস অতিক্রম না করে। মনে রাখবেন, যদিও না সেটা 4 মাস অতিক্রম না করে। যদি আপনার দখলে না থাকে কোনো পণ্য, তাহলে কিন্তু আপনি উক্ত পণ্যের কোনো রেয়াত নিতে পারবেন না। মনোযোগ খুব। এরপরে দফায় যেটা বলা হয়েছে, যদি আপনার পণ্য বা সেবাটি ক্রয় হিসাব পুস্তক বা ক্রয় বিক্রয় হিসাব পুস্তকে অন্তর্ভুক্ত না করা হয়। এখানে একটা বিশেষভাবে এসআরও উল্লেখ করা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ বিষয় বিধায় এটা এসআরও উল্লেখ করা হয়েছে। এসআরওতে বলছি আমি, অর্থ অর্থ আইন 2020 সালের 9 নম্বর আইন এর ধারা 61 ক এবং সরেয়া সন্নিবেশিত। যেটা আগে ছিল আপনার 2 কর মেয়াদ, যার পরিবর্তে এখন হয়েছে 4 কর মেয়াদ। বিষয়টি খেয়াল করেন, অর্থ আইন 2020 সালের 9 নম্বর আইন ধারা 61 ক এবং সরেয়া, ক এবং সরেয়া, দফা ক এবং সরেয়া, মনে রাখবেন। এখানে যে কথাটি বলা হয়েছে যে আপনার পণ্য বা সেবাটি বিধি দ্বারা নির্ধারিত ক্রয় হিসাব পুস্তক অথবা ক্রয় বিক্রয় হিসাব পুস্তকে অন্তর্ভুক্ত না করা হয়। আমরা সবাই জানি যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য ক্রয় হিসাব, আর আমদানি পর্যায়ে যারা আমদানি করেন বা যারা সরবরাহ গ্রহীতা আমদানি পর্যায়ে সেবা সরবরাহ করেন, তাদের জন্য ক্রয় বিক্রয় হিসাব অর্থাৎ মূসক 6.2.1, এটা আমরা সবাই জানি, তাই না? তো সেক্ষেত্রে যদি আপনার পণ্যটি ক্রয় করার পরে বা আমদানি করার পরে বা উৎপাদন করার পরে যদি আপনি ক্রয় হিসাব পুস্তকে বা ক্রয় বিক্রয় হিসাব পুস্তকে যদি লিপিবদ্ধ না করেন, আর যদি সেটা প্রমাণিত হয়, তাহলে কিন্তু আপনার রেয়াত বাতিল করে দেওয়া হবে। যেমন আমরা চিটাগাঙে একটা হিয়ারিং করেছি, চিটাগাঙে যিনি মামলা করেছিলেন, যিনি যে মূসক কর্মকর্তা, তিনি আমাদেরকে চেষ্টা করেছিলেন প্রমাণ করার জন্য যে আমরা ক্রয় বিক্রয় হিসাবটা সঠিক সময়ে আমরা পূরণ করি নাই বা লিপিবদ্ধ করি নাই নির্ধারিত সময়ে। তো উনি ব্যর্থ হয়েছিলেন, আমাদের সফল হন নাই যদিও। কিন্তু যদি উনি প্রমাণ করতে পারতেন যে আমরা ক্রয় হিসাব বা ক্রয় বিক্রয় হিসাবটা আমরা নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতে লিপিবদ্ধ করি নাই, তাহলে কিন্তু আমার রেয়াত বাতিল করার দেওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে আমি যতগুলি বিষয় বলছি এখানে, এই বিষয়গুলি যে কোনো একটি ঘটনা ঘটলেই কিন্তু আপনার রেয়াত বাতিল হয়ে যাবে। যে কোনো একটি, সবগুলি ঘটতে হবে না বা 2টা বা 3টা ঘটতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো একটি ঘটনা ঘটলেই হলো, যে কোনো একটি ঘটনা সংঘটিত হলেই আপনার রেয়াতটি কিন্তু বাতিল হয়ে যাবে। সবগুলি ঘটনা সংঘটিত হতে হবে এমন কোনো কোনো কথা নাই। নাইজুল আলম, ওই মামলার কথাই বলতেছি। আপনি বিশেষ করে নাইজুল আলম খেয়াল করেন বিষয়গুলি, যে চিটাগাঙে যে আমাদের ব্যবসায়ীদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়, বিশেষভাবে ঢাকাতেও যে মামলাগুলি হয় আমাদের ব্যবসায়ীদের বিরুদ্ধে, সেই মামলাগুলি কিন্তু এখান থেকেই করা হয়, মূলত ধারা 46 থেকে। এখান থেকে যদি কোনো ঘাটতি পাওয়া হয়, তাহলে কিন্তু তারা মামলা করার সুযোগ পায়, এছাড়া কিন্তু তারা আমাদের বিরুদ্ধে মামলা করার কোনো সুযোগ পায় না। তো আজকের বিষয়গুলি কিন্তু সবার জন্য মাথায় রাখতে হবে, যাদের জন্য আমরা কাজ করি তাদের জন্য এই ঘাটতিগুলি কখনোই না হয়, সেটা পুরাতন ব্যবসায়ী বা নতুন ব্যবসায়ী হোক, যেভাবেই হোক না কেন। এর জন্যই আমি আজকের এই বিষয়টা নিয়ে বসছি। আর তাছাড়া আপনার মূসক নিবন্ধন নেওয়ার পরে
একজন ব্যবসায়ীর সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে উপকরণ কর রেয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করা। কারণ উপকরণ কর রেয়াত সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারলে এর পরবর্তী যে ধাপ, যে প্রসিডিওর মূসক 4.3, মূসক 4.3 দাখিল করতে পারবে না। তাহলে বিষয়টি দাঁড়ালো কি, যদি আপনার ক্রয়কৃত উপকরণ অথবা ক্রয়কৃত পণ্যটি যদি আপনি ক্রয় হিসাব বা ক্রয় বিক্রয় হিসাবে লিপিবদ্ধ না করেন নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত নিয়মে, সঠিক সময়ে, তাহলে কিন্তু আপনার রেয়ার বাতিল হয়ে যাবে। এরপরে যে বিষয়টি আসতেছে, যদি কর চালানপত্রে ক্রেতা ও বিক্রেতার উভয়ের নাম, ঠিকানা ও নিবন্ধন নাম্বার উল্লেখ না থাকে। লক্ষ্য রাখবেন, চালানপত্র বলতে বিল অফ এন্ট্রিও বোঝানো হয় আমদানিকৃত পণ্যের বেলায় বিল অফ এন্ট্রি, আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের বেলায় হচ্ছে যেই যার কাছ থেকে পণ্যের উপকরণ কিনছেন তার কাছ থেকে মূসক 6.3। চালানপত্র বলতে এখন কিন্তু সরকার যে বিষয়টি বা জাতীয় রাজস্ব বোর্ড যে বিষয়টি ইন্ডিকেট করে সেটা হচ্ছে মূসক 6.3। আমরা সবসময় বলে আসি যে মূসক 6.3 ব্যতীত কোনো পণ্য ক্রয় বিক্রয় হবে না। জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু এই ধরনের নির্দেশনা দিয়ে রেখেছেন। আর যদি সেটা করা হয় তাহলে কিন্তু কাইন্ড অফ অফেন্স, অপরাধী হিসেবে বিবেচিত হবেন। অর্থাৎ চালানপত্র মূসক 6.3, আর আমদানিকৃত পণ্যের বেলায় বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রি বা চালানপত্রে যদি ক্রেতা বা বিক্রেতার উভয়ের নাম, ঠিকানা বা নিবন্ধন নাম্বার উল্লেখ না থাকে, যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। অর্থাৎ আপনার প্রদানকৃত ভ্যাটটি আপনি সরকারের কাছ থেকে ফেরত নিতে পারবেন না। আমি বিষয়টি সহজ করার জন্য আবার বলি, উপকরণ কর রেয়াত যদি সহজ ভাষায় বুঝাতে চাই তাহলে উপকরণ কর রেয়াত কথার অর্থ হচ্ছে যে যখন আপনি যে ভ্যাটটি আপনি দিয়ে আসেন সেই ভ্যাটটি সরকারের কাছ থেকে ফেরত নেওয়ার নামই হচ্ছে উপকরণ কর রেয়াত সহজ ভাষায়। কিন্তু আইনের ভাষায় কিন্তু এটা না। আইনের ভাষা হচ্ছে যখন কোনো পণ্য উৎপাদন করার জন্য বা আমদানি করার সময় উপকরণ ক্রয়কৃত উপকরণের যে যে কর আপনি দিয়ে আসেন, যে ভ্যাট দিয়ে আসেন, সেই ভ্যাটটি ফেরত নেওয়ার জন্য ফেরত নেওয়ার সিস্টেম বা প্রসিডিওরটাকে বলে উপকরণ কর রেয়াত। বাট সহজ ভাষায় বোঝানোর জন্য বললাম, আগের আগের যে কথাটা বললাম সেটা সহজ ভাষায় বোঝার জন্য। তাহলে আছে যে ক্রেতা চালানপত্রে বা বিল অফ এন্ট্রিতে ক্রেতা বা অভিক্রেতা উভয়ের নাম, ঠিকানা উল্লেখ থাকতে হবে। এরপর যেটি আসছে, আমদানিকারকের নিকট হইতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে আমদানিকারক কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্র, আমদানি চালান সংশ্লিষ্ট বিল অফ এন্ট্রি নম্বর উল্লেখ না থাকিলে এবং কর চালানপত্রে বর্ণিত পণ্যের বর্ণনাশীল আমদানি বিল অফ এন্ট্রিতে বর্ণিত পণ্যের বর্ণনা। আচ্ছা, এখানে একটা বিষয়টা খেয়াল করবেন, আমদানিকারকের নিকট হইতে সরবরাহ গ্রহণের ক্ষেত্রে, অর্থাৎ কেউ একজন একটি পণ্য আমদানি করে নিয়ে আসলো, তার কাছ থেকে সরবরাহ গ্রহণের সময় আমদানিকারক কর্তৃক, অর্থাৎ আমদানিকারক যে চালানটি ইস্যু করবেন মূসক 6.3 যেটা বললাম, আমদানিকারক কোনো পণ্য বিক্রয়ের সময় যে চালানটি ইস্যু করবেন মূসক 6.3, উক্ত চালানপত্রে যে তথ্যগুলি উল্লেখ করবে আমদানিকারক বিল অফ এন্ট্রির মধ্যে যদি একই তথ্য না থাকে, অর্থাৎ বিল অফ আমদানি করার সময় প্রাপ্ত বিল অফ এন্ট্রি আর আমদানিকারক যখন মূসক 6.3 চালান ইস্যু করবেন, মূসক 6.3 চালানপত্র এবং বিল অফ এন্ট্রিতে একই তথ্য থাকতে হবে। যদি পণ্যের বিবরণ পণ্য সংক্রান্ত, আমি আবার বলছি পণ্য সংক্রান্ত পণ্যের বর্ণনা সংক্রান্ত তথ্য একই থাকতে হবে, মিল থাকতে হবে। যদি মিল না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি রেয়াত পাবেন না, আপনার রেয়াত বাতিল করে দেওয়া হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের তো বেশিরভাগই আমদানিকারক, তো আমদানিকারক যখন আমাদের ব্যবসায়ীরা মূসক 6.3 চালান ইস্যু করেন তাদেরকে বলে দিবেন যে, বা যদি আপনারা শুনে থাকেন আমাদের লাইভ প্রোগ্রামটি বা পরে দেখেন, আপনারা জেনে রাখবেন যে আমদানি করার পরে বিল অফ এন্ট্রিতে পণ্যের যে তথ্যগুলি যে বর্ণনা ডিসক্রিপশন যে দেওয়া থাকে, ওই উক্ত ডিসক্রিপশন এবং মূসক 6.3 চালান যখন ইস্যু করবেন এই মূসক 6.3তে যেন পণ্যের ডিসক্রিপশন একই থাকে, যেন অমিল না থাকে। অমিল থাকলে কিন্তু রেয়াত বাতিল হয়ে যাবে।
ব্যাংক গ্যারান্টির মাধ্যমে যদি কাস্টমস হতে কোনো পণ্য উপকরণ বা পণ্য যদি খালাস করা হয় ব্যাংক গ্যারান্টির মাধ্যমে, যখন চূড়ান্তভাবে নিষ্পত্তি হয় তখন যেন ব্যাংক গ্যারান্টির শর্তগুলি একই থাকে। ব্যাংক গ্যারান্টির মাধ্যমে পণ্য খালাস করা যায়, পেমেন্ট না করেই ব্যাংক থেকে গ্যারান্টি নিয়ে পণ্য খালাস করা হয়। যে পণ্য খালাসের সময় ব্যাংক গ্যারান্টির বিষয়ে যে শর্তগুলি কাস্টমসে সাবমিট করা হয়, যখন ব্যাংক গ্যারান্টির বিষয়টি নিষ্পত্তি করা হয় ব্যাংকের সাথে, নিষ্পত্তির সময় যেন শর্তগুলি একই থাকে, কোনো পরিবর্তন না আসে। যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু আপনি যে ভ্যাটটি দিয়ে আসছেন সেই ভ্যাটটি ফেরত দিতে পারবেন না, অর্থাৎ উপকরণ কর রেহাই দিতে পারবেন না। অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপরে পরিশোধিত উপকরণ কর। খুব সহজ বিষয়, আশা করি বুঝতে পারতেছেন। অব্যাহতিপ্রাপ্ত পণ্য, যেসব পণ্যগুলি এক্সাম্পটেড, এরকম কোন পণ্য যদি উৎপাদন করতে যান আপনি, তাহলে কিন্তু আপনি উপকরণ কর দিতে পারবেন না। অথবা সার্ভিস দেওয়ার জন্য যদি কোনো পণ্য ব্যবহার করেন, সেবা দেওয়ার জন্য, বিক্রয়ের উদ্দেশ্যে না, সেবার জন্য, তাহলে যে পণ্য দিয়ে আপনি সেবা দিবেন ওই পণ্যের উপকরণ কর রেয়াত দিতে পারবেন না। এখানে আরেকটি বিষয় একটু সংযোগ না করলে, আচ্ছা এই বিষয়টা আমি একটু পরে ব্যাখ্যা দিব, কারণ এরপরে আরেকটি দফা আছে, ওই দফার সাথেও এটা সম্পৃক্ত। আপাতত এতটুকু মাথায় রাখেন, অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে এবং সেবা প্রদান করার জন্য যদি কোনো পণ্য ব্যবহার করেন, তাহলে সেই পণ্যের জন্য যে উপকরণ ভ্যাট দিয়ে আসছেন, আপনি কর দিয়ে আসছেন, সেই করগুলি রেয়াত দিতে পারবেন না। পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত সম্পূরক শুল্ক, মানে আপনি যদি সম্পূরক শুল্ক দিয়ে আসেন, যেটা আমরা ইংরেজিতে বলি সাপ্লিমেন্টারি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি যদি পরিশোধ করে আসেন, তাহলে কিন্তু আপনি এইটা কিন্তু রেয়াত দিতে পারবেন না উপকরণ কর রেয়াতে। মাথায় রাখবেন, উপকরণ কর রেয়াতে সাপ্লিমেন্টারি ডিউটি বা এসডি, এসডি কিন্তু রেয়াত দিতে পারবেন না, নিষেধ। এরপরে যে বিষয়টা আসছে, মূসকের হার 15%-এর নিচে, খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়, মূসকের হার 15%-এর নিচে অথবা সরকার কর্তৃক সুনির্দিষ্ট কর আরোপিত হয়েছে এমন কোনো পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে ক্রয়কৃত উপকরণের উপর পরিশোধিত ভ্যাট রেয়াত নিতে পারবেন না। বিষয়টা কতটুকু ক্লিয়ার আমি জানি না। আচ্ছা, কতটুকু ক্লিয়ার এটা রেসপন্স করেন তো, যারা আমার অ্যাসোসিয়েট আছেন এখানে রেসপন্স করেন, এই কথাটুকু একবারে কে কে বুঝছেন, রেসপন্স করেন, ওকে স্যার বা ইয়েস স্যার বলেন। রাজি আলী, যেমন কয়েকটা পণ্যের নাম বললে ভালো হতো। আচ্ছা বিস্তারিত বলতেছি। সাকিব পারভেজ ইয়েস স্যার, ঐশ্বরিয়া রঞ্জনী ইয়েস স্যার, ওকে স্যার, হ্যাঁ। বিশাল কাজী আরেকবার বলেন, ওকে বিশাল কাজী আমি আরেকবার বলতেছি। নাহিদুল আলম ইয়েস স্যার, ভেরি গুড। সাদ্দাম হোসেন ইয়েস স্যার, ঠিক আছে। বিশাল কাজী আমি বলতেছি। তার মানে আমাদের সাথে লাইভে আমরা আমাদের অ্যাসোসিয়েট পক্ষ থেকে এই কয়জনই আছেন, ভেরি গুড। যারা নাই তাদেরকে আন্তরিক অভিনন্দন, তারা এনজয় করেন 31st নাইট, এতে কোনো আপত্তি নাই। আর যারা আছেন তাদের প্রতিও আন্তরিক অভিনন্দন। হ্যাঁ, তাহলে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, ছয়জনকে পাওয়া গেল। আমার 20 জন অ্যাসোসিয়েট, তার মধ্যে 14 জন আজকে খুবই মনে ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। ওকে, আমি আবার বলি, মনে করেন কোনো পণ্যের উপরে সরকার ভ্যাট নির্দিষ্ট করে দিয়েছেন যে এই পণ্যটি, এটার উপরে ভ্যাট নিতে হবে, এটার উপরে ভ্যাট নিতে হবে
5%। অর্থাৎ এতে বোঝা গেল এই পণ্যটির ভ্যাট 15%-এর নিচে। যদি এরকম হয় তাহলে এরকম পণ্য উৎপাদন করার জন্য বা এরকম পণ্য যদি আপনি কিনে নিয়ে আসেন, আর এই পণ্যের জন্য যদি এই পণ্য উৎপাদন করতে গিয়ে যে উপকরণ ক্রয় করেছেন বা আমদানি করেছেন, যাই করেন না কেন, হ্যাঁ, সেক্ষেত্রে যে উপকরণের জন্য যে ভ্যাট দিয়ে আসছেন সেই ভ্যাট রেয়াত দিতে পারবেন না। অর্থাৎ আপনাকে 15% হারে আপনাকে ভ্যাট প্রদান করতে হবে, 15% হারে যাবতীয় সমস্ত লেনদেন করতে হবে, তাহলে আপনি রেয়াত নিতে পারবেন। সেটা যে উদ্দেশ্যই হোক না কেন, একটু আগে যেন বললাম অব্যতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে, একটু আগে বলে গেলাম অব্যতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে প্রদানকৃত উপকরণ কর রেয়াত নেওয়া যাবে না। অর্থাৎ 15%-এর নিচে, অব্যতিপ্রাপ্ত মানে শূন্য, 15%-এর নিচে। আবার কোনো পণ্যের উপরে ভ্যাট আরোপ করা হয়েছে 5%। আবার কখনো কখনো সেবা সরবরাহ হয়, যেমন যোগানদারের জন্য 7.5%। তারপরে এই ধরনের যোগানদার, খেয়াল করবেন নাহিদুল আলম একটা বিষয়, যোগানদারের জন্য 7.5%। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু যোগানদার উপকরণ কর রেয়াত দিতে পারবেন না। অর্থাৎ আপনি যেভাবেই ব্যবসা করেন না কেন, আপনার মূসকের হার 15% হতে হবে। যদি আপনি মূসকের হার 15% হারে প্রদান করেন বা সংগ্রহ করেন, তবেই আপনি কিন্তু রেয়াত পাবেন। যদি কোনো কারণবশত কোনো পণ্যের মূসকের হার 15%-এর নিচে হয়ে যায়, সেটা সরকার কর্তৃক নির্ধারিত হলেও, হ্যাঁ, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত হলেও, তাহলে কিন্তু আপনি ওই পণ্যের যাবতীয় রেয়াত কিন্তু নিতে পারবেন না, আপনার জন্য রেয়াত প্রযোজ্য না। রাইট নাহিদুল আলম, শুধুমাত্র স্ট্যান্ডার্ড হারেই রেটেই যদি আপনি ভ্যাট দেন তবেই রেয়াত পাবেন। তাহলে সরকার তো তৃতীয় তফসিলে, প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয় তফসিল, তিনটে তফসিলের মধ্যে অনেক পণ্য এক্সামটেড করে দিয়েছেন, শূন্য হার বিশিষ্ট, অব্যতিপ্রাপ্ত। আবার অনেক পণ্য 5%, অনেক যোগানদার রয়েছেন তাদেরকে 7.5%। তাহলে সেক্ষেত্রে তারা কি রেয়াত থেকে বঞ্চিত হবে? তাদের জন্য কি করণীয়, কে প্রশ্নের উত্তর দিতে পারবে? কেউ একজন রেসপন্স করেন, তাহলে আমাদের জন্য সহজ হয়। কেউ একজন রেসপন্স করেন, তাহলে আমি সামনের দিকে আগাই। যারা 15% হারে, 15% স্ট্যান্ডার্ড রেটে ভ্যাট দিচ্ছেন না বা নিচ্ছেন না, কিন্তু সরকার তো পণ্যের জন্য পণ্যের উপরে 5% বা 7.5% নির্ধারিত করে দিয়েছেন। তাহলে সেক্ষেত্রে যদি সে পণ্য ক্রয় বিক্রয় করে, তাহলে কি সে রেয়াত থেকে বঞ্চিত হবে? কেউ যদি 15%-এর নিচে পণ্য ক্রয় বিক্রয় করে, অর্থাৎ পণ্যের উপকরণ ক্রয় করে, আচ্ছা নাইজুল আলম, থ্যাংক ইউ। আপনি বলছেন যে তারা উপকরণ রেয়াত পাবে না। হ্যাঁ, তারা উপকরণ রেয়াত পাবে না, কিন্তু তাদেরকে রেয়াত দেওয়ার জন্য সরকার আরেকটা সিস্টেম চালু করেছেন। এই কথাটাই বোঝানোর জন্য আমি প্রশ্নটা করেছি, এই জন্য আমি বলবো। অর্থাৎ আমি আরেকটি জিনিসটা ক্লিয়ার করি, অপ্রতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে অথবা সেবা দেওয়ার জন্য ব্যবহৃত পণ্য, অনেক সময় আমরা ডিসকাউন্ট দেই, বোনাস দেই, অফার দেই, তাই না? এরকম অপ্রতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য অথবা 15%-এর নিচে, 15%-এর নিচে মূসকের হারে এরকম কোনো পণ্য বা সেবা যদি সেবা সরবরাহের ক্ষেত্রে ক্রয়কৃত উপকরণের উপরে রেয়াত পাবে না। রেয়াত পাবে না, কোনোভাবেই পাবে না। সরকার কর্তৃক নির্ধারিত আম, যে বিভিন্ন তফসিলে 15%-এর নিচে
অনেক পণ্যের উপরে সরকার ভ্যাট ফিক্স করে দিয়েছেন, সেটা 15%-এর নিচে। এরকম পণ্য যদি ক্রয় বিক্রয় করা হয় তাহলেও কিন্তু রেয়াত পাবে না। কিন্তু যদি যদি মূল্য সংযোজন কর ও সম্প্রতি শুল্ক আইন ধারা 15 মোতাবেক, খেয়াল করেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ধারা 15 মোতাবেক নিবন্ধিত ব্যক্তি যদি সুনির্দিষ্ট করের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে 15% হারে মূসক প্রদান করিতে চায় বা করে, তাহলে তিনি রেয়াত নিতে পারবেন। আশা করি আমি বিষয়টা ক্লিয়ার করছি। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 15 মোতাবেক যদি নিবন্ধিত ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে সুনির্দিষ্ট করের পরিবর্তে 15% হারে মূসক প্রদান করিতে চায় বা করে, তাহলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সবকিছু রেয়াত পাবেন, তার রেয়াত বাতিল হবে না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। কেউ যদি 15% হারে নন্দিনী, কেউ যদি 15% হারে পারচেস করে 10% হারে সেল করে, যদি সে 10% হারে সেল করে তাহলে রেয়াত পাবে না, তাকে 15% হারে থাকতে হবে। আমি একটু আগে বলে গেলাম ধারা 15 মোতাবেক আপনাকে 15% হারে আসার সুযোগ রয়েছে। সেটা যদি 10% থাকে তাহলে আপনাকে 15% 15% ক্রাইটেরিয়া চলে আসতে হবে। যদি আপনি 15% ক্রাইটেরিয়া চলে আসেন তাহলে আপনি রেয়াত নিতে পারবেন। সেক্ষেত্রে সুনির্দিষ্ট কর আরোপিত হইলেও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক, সেক্ষেত্রে আপনাকে রেয়াত নিতে বাধা দিতে পারবে না, আপনি রেয়াত দিতে পারবেন। আশা করি বিষয়টি ক্লিয়ার সবাই। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ড ড যে দফায় মূলত আমাদেরকে রেয়াতগুলি বাতিল করা হয়। উপকরণ উৎপাদ সহ মূসক 4.3 এ ঘোষণা দেওয়া হয় নাই এমন কোন উপকরণ বা পণ্যের বিপরীতে পরিশোধিত উপকরণ কর, মূসক 4.3 অথবা উপকরণ উৎপাদ সহগে ঘোষণা দেওয়া হয় নাই এমন কোন পণ্যের উপকরণ বা পণ্যের বিপরীতে পরিশোধিত উপকরণ কর। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে, যদি মূসক 4.3 দাখিল করে না থাকেন তাহলে আপনাকে আপনার রেয়াত নিচে দেওয়া হবে না, নিলে সেটা অবৈধ হিসেবে বিবেচিত হবে। আর অবৈধ হিসাবে যদি বিবেচিত হয় তাহলে কিন্তু যে পরিমাণ রেয়াত আপনি নিয়েছেন তার দ্বিগুণ করে দিবে। আর ধারা 127 মোতাবেক আপনাকে কিন্তু 2% সুদ আরোপ করা হবে। আচ্ছা, এরপরে যেটা আসছে, মোট উপকরণ মূল্য 7.5% অধিক পরিবর্তনের ক্ষেত্রে নতুন উপকরণ উৎপাদ সহগ প্রদান না করিলে অতিরিক্ত বর্ধিত উপকরণ কর। খেয়াল করবেন, আপনি একবার মূসক 4.3 দাখিল করে ঘোষণা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে যেটা যেটা ঘোষণা দিয়েছে তার থেকে 7.5% বেশি হয়ে গিয়েছে। এখন নিয়ম হচ্ছে আপনাকে আবার নতুন করে মূসক 4.3 বা উপকরণ উৎপাদ সহগ দাখিল করতে হবে। আপনি করেন নাই, যদি না করে থাকেন, যত পার্সেন্ট আপনার ইনক্রিজ হলো প্রাইসটা, ওই পার্সেন্টেজে কিন্তু কোনো রেয়াত পাবেন না। আপনাকে যেটুকু দাখিল করা ছিল ওইটুকু রেয়াত নিতে হবে, এর বেশি রেয়াত নিতে পারবেন না আপনি। যদি নেন তাহলে কিন্তু সেটা অবৈধ হিসাবে বিবেচিত হবে। আচ্ছা, এখানে আরেকটি কিছু ব্যতিক্রম বিষয় তুলে ধরা হয়েছে। হ্যাঁ, উপধারা 2 এ, ধারা 46 উপধারা 2 তে কিছু ব্যতিক্রম বিষয় তুলে ধরা হয়েছে। এগুলি একটু খেয়াল করবেন। কোনো অর্জন বা আমদানির বিপরীতে পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাইবে না। পরিশোধিত উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাইবে না যদি উক্ত অর্জন বা আমদানি যাত্রী যানবাহন সংক্রান্ত হয় বা উহার খুচরা যন্ত্রাংশ বা উক্ত যানবাহনের মেরামত
বা রক্ষণাবেক্ষণের সেবার উদ্দেশ্যে করা হয়। তবে যানবাহনের ব্যবসা করা, ভাড়া খাটানো বা পরিবহন সেবা প্রদান উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমে অন্তর্ভুক্ত হইলে যানবাহনটি উক্ত উদ্দেশ্যে অর্জিত হইলে উপকরণ কর রেয়াত গ্রহণ করা যাইবে। বিষয়টি লক্ষ্য করেন যে আপনি একটি গাড়ি ইম্পোর্ট করে নিয়ে আসছেন, উদ্দেশ্য ছিল বিক্রয় করা, কিন্তু গাড়িটি বিক্রয় না করে আপনি এগুলি ভাড়া দিচ্ছেন, হ্যাঁ, ভাড়া দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার এই উক্ত পণ্যের রেয়াত পাবেন না। কিন্তু আপনার উদ্দেশ্যই ছিল গাড়িটি ক্রয় করে নিয়ে এসে, আমদানি করে নিয়ে এসে বা ক্রয় করে নিয়ে এসে বা অন্যের কাছ থেকে কোনো না কোনোভাবে নিয়ে এসে ভাড়াই দেওয়া, রেন্টে কার যেটা বলি, হ্যাঁ, ভাড়া দেওয়াই উদ্দেশ্য ছিল আপনার, এই উদ্দেশ্যে আপনি নিয়ে আসছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রেয়াত দিতে পারবেন। আহ, আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ বিষয়, উপধারা 3-এ নিবন্ধিত ব্যক্তিকে দাখিলপত্র পেশকালে উপকরণ কর রেয়াত দাবির সমর্থনে নিম্ন বর্ণিত দৈলাদি দাখিল রাখিতে হইবে, দখলে রাখিতে হইবে, না রাখিলে রেয়াত বাতিল করে দেওয়া হবে। খেয়াল করেন, আপনাকে দাখিলপত্রে যখন আপনি উপকরণ কর রেয়াত নিবেন, যেদিন নিবেন ঠিক সেদিনই বা তার পূর্বে, যেদিন নিবেন সেদিন বা তার পূর্বে, তারপরে গেলে কিন্তু হবে না। পূর্বে কিছু দলিলাদি আপনার দখলে রাখতে হবে, যদি থাকে তাহলে আপনি দাখিলপত্র থেকে দাখিলপত্রের দাখিলার মাধ্যমে উপকরণ কর রেয়াত নিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু নিতে পারবেন না। কি কি বিষয়গুলি? আমদানির ক্ষেত্রে আমদানিকারকের নাম, ঠিকানা এবং ব্যবসায়ী শনাক্তকরণ নম্বর সম্বলিত বিলব এন্ট্রি, অর্থাৎ বিলব এন্ট্রি, সহজ ভাষায় বলি, আমদানিকারকের বেলায় বিলব এন্ট্রি। সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক ইস্যুকৃত কর চালানপত্র, অর্থাৎ মূসক 6.3, মনে রাখবেন, আমদানিকারকের বেলায় বিল অফ এন্ট্রি, সরবরাহকারী কর্তৃক ইস্যুকৃত মূসক 6.3, উচ্ছে কর কর্তনকারী সত্তার ক্ষেত্রে মূসক কি, কে বলতে পারবে? উচ্ছে কর কর্তনকারী সত্তার ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক ইস্যুকৃত সমন্বিত কর চালানপত্র এবং উচ্ছে কর কর্তন সনদপত্র। এটা এই দুটা কি একটু কমেন্টসের মাধ্যমে বলেন কেউ একজন, কোন দুইটা ফরম্যাট? উচ্ছে কর কর্তনকারী নাইজুল আলম 6.6, ভেরি গুড। হ্যাঁ, মূসক 6.6, হ্যাঁ ঐশিয়ানন্দিন, ঠিক আছে, মূসক 6.6, অর্থাৎ উচ্ছে কর কর্তনকারী সত্তার ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক ইস্যুকৃত যে চালানপত্রটি আপনার ইস্যু করা হবে সেটা হচ্ছে মূসক 6.6। সাকিব পারভেজ লেখছে ভিডিএস, ভিডিএস কথাটা ঠিক আছে, বাট এমনি না লেখা মূসক 6.6 লিখলেই হইতো, হ্যাঁ, ভিডিএস দিয়ে কিন্তু সব কিছু বোঝা যায় না। ভিডিএস ভিডিএস লিখলে তখন আবার একটা বিশাল ব্যাখ্যা দেওয়া লাগে, আর মূসক 6.6 লিখলেই এটা সহজেই কিন্তু বোঝা যায়, হ্যাঁ। অর্থাৎ উচ্ছে কর কর্তনকারী সত্তার ক্ষেত্রে আপনাকে মূসক 6.6 সাথে মূসক 6.3ও দিতে হবে, কারণ তিনি তো চালানপত্র ইস্যু করছেন। একটা হচ্ছে মূসক 6.6 হচ্ছে সনদপত্র, আর চালানপত্র ইস্যু করে দিতে হয়। চালানপত্র মানেই হচ্ছে 6.3, আর সনদপত্র মানে হচ্ছে 6.6। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে পরিশোধিত ট্রেজারি চালান যদি থাকে, পরিশোধিত ট্রেজারি চালান যদি থাকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয়, এটা আমাদের অনেকেরই জানা নাই। গ্যাস গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল, টেলিফোন বিল,
ব্যবসা করতে গেলে আমাদের কিন্তু এগুলি প্রদান করতে হয়। যখন আমরা প্রদান করে আসি তখন কিন্তু আমরা 15% ভ্যাট দিই। এই ইউটিলিটি বিল পরিশোধ করার সময় আমরা 15% ভ্যাট দিই। যখন ভ্যাট পরিশোধ যখন যে ভ্যাটটা যখন আমরা দেই তখন কিন্তু গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদি আম, টাকা বা বিল পরিশোধ করার পরে যে চালানটা দেওয়া হয় সেই চালানের প্রদানকৃত সম্পূর্ণ ভ্যাটটি কিন্তু আপনি রেয়াত দিতে পারবেন। হুম, সম্পূর্ণ ভ্যাটটি আপনি রেয়াত দিতে পারবেন, মনে রাখবেন। আর এটা এসআরওটা আমি বলে দিচ্ছি, যেহেতু অনেকেরই জানা নাই, এই এসআরওটা লিখে রাখেন। অর্থ আইন 2020 সালের 9 নম্বর আইনে ধারা 61 গ সরে আ, গ সরে আ, গ ফর গাছ, মানে গ ফর গাম বা গ ফর গলা, গলা, গ সরে আ, দফা উম সংযোজিত, দফা উম বলতে হবে না। অর্থ আইন 2020 সালের 9 নম্বর আইনের ধারা 61 গ সরে আ, এই এছাড়াও মোতাবেক কোনো ব্যবসায়ী বা কোনো নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান গ্যাস বিল, পানির বিল, বিদ্যুৎ বিল, টেলিফোন বিলের উপরে যে ভ্যাট দেন সেই ভ্যাটটি প্রতি মাসে রেয়াত দিতে পারবেন, চাইলে রেয়াত দিতে পারবেন। কথাটা যেন মনে থাকে। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে আহ, যদি কোনো নিবন্ধিত ব্যক্তি কোনো আমদানিকৃত পণ্যের অথবা উৎপাদনকৃত পণ্যের উপকরণ, ক্রয়কৃত উপকরণের আংশিক কর প্রদান করেন, অর্থাৎ পুরো ভ্যাটটা দেন নাই, আংশিক দিয়েছেন, তাহলে কিন্তু তিনি যতটুকু ভ্যাট দিয়েছেন ঠিক অতটুকুই রেয়াত দিতে পারবেন, এর বেশি রেয়াত তিনি নিতে পারবেন না। হুম, এর বেশি রেয়াত তিনি নিতে পারবেন না। যদি এর বেশি রেয়াত তিনি নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সেটা অবৈধ হিসাবে বিবেচিত হবে। আমি ছোট্ট একটা আম, আপনাকে রিভাইজ দিয়ে যাচ্ছি। এগুলি কি স্যার শো করতে হয়? হ্যাঁ, এগুলি শো করতে হয় মেহেদী হাসান বাপ্পি, এগুলি অ্যাটাচমেন্ট করতে হবে, এগুলি অ্যাটাচমেন্ট দিতে হবে, চালানপত্রগুলি অ্যাটাচমেন্ট দিতে হবে। আচ্ছা, ছোট্ট একটা বিষয় আসি। প্রথমত বিষয় হচ্ছে যে যদি কোনো পণ্যের উপকরণ যদি আপনি 1 লক্ষ টাকার বেশি মূল্যের কোনো পণ্যের উপকরণ যদি ক্রয় করেন আর সেটা যদি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ না করেন, হ্যাঁ, সেই মূল্যটা, তাহলে কিন্তু আপনি রেয়াত নিতে পারবেন না। আপনি যদি আপনার আমদানিকৃত সেবার সরবরাহের সময় প্রদানকৃত ভ্যাটটি যদি দাখিল পত্রে প্রদর্শন না করেন তাহলে আপনি রেয়াত নিতে পারবেন না। যদি চালানপত্র বা বিলোপিনটির মাধ্যমে উপকরণ ক্রয় বা সংগ্রহ করেন আর সেটা যদি 4 মাসের মধ্যে যদি সরকারের কাছ থেকে ভ্যাটটি ফেরত না নেন, অর্থাৎ রিয়াত না নেন, তাহলে কিন্তু পরবর্তীতে রিয়াত নিতে পারবেন না, রিয়াত বাতিল হয়ে যাবে। আপনার পণ্যটি যদি আপনার অধিকারে বা দখলে না থাকে তাহলে কিন্তু আপনি রিয়াত দিতে পারবেন না। আর যদি ক্রয়কৃত পণ্যের উপকরণ বা পণ্যটি যদি ক্রয় হিসাব বা বিক্রয় হিসাবে যদি আপনি লিপিবদ্ধ না করেন তাহলে রেয়াত দিতে পারবেন না। চালানপত্রের মধ্যে যদি ক্রেতা এবং বিক্রেতার নাম, ঠিকানা, বিন নম্বর তথ্যগুলি যদি উল্লেখ না থাকে তাহলে আপনি কিন্তু রেয়াত দিতে পারবেন না। আর আর মূসক 6.3 চালানপত্রে এবং আমদানিকৃত পণ্যের বিল অফ এন্ট্রির মধ্যে যে তথ্য আছে দুইটি এক চালানপত্রে 6.3-তে এবং বিল অফ এন্ট্রিতে পণ্যের বিবরণ একই থাকতে হবে, এক না থাকলে আপনি রেয়াত দিতে পারবেন না। ব্যাংক গ্যারান্টির মাধ্যমে পণ্য খালাস করলে যে অবস্থায় আপনি পণ্য খালাস করেছেন ব্যাংক গ্যারান্টি নিষ্পত্তির সময় ওই অবস্থায় নিষ্পত্তি করতে হবে। নিষ্পত্তি করতে না পারলে আপনি রেয়াত, একই অবস্থায় নিষ্পত্তি না হলে রেয়াত পাবেন না। অব্যতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে অথবা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য অথবা 15%-এর নিচে মূসকের পণ্যের হার, পণ্যের আরোপিত মূসকের হার 15%-এর নিচে বা সরকার কর্তৃক সুনির্দিষ্ট
সুনির্দিষ্ট বা সুনির্দিষ্ট হারে পণ্যের মূসকের হার যদি সুনির্দিষ্ট হয়, তাহলে উক্ত পণ্যের জন্য আরোপিত উক্ত পণ্যের জন্য প্রকৃত উপকরণ বা পণ্যটির দেয়া দিতে পারবেন না। উপকরণ উৎপাদক বা মূসক 4.3 ঘোষণা নাই এমন কোন পণ্যের উপকরণ করবেন না। 7.5% বেশি যদি পণ্যের 4.3 উল্লেখিত মূল্য বিক্রয় মূল্য ডিক্লারেশন প্রাইসটা যদি 7.5% বেশি হয়ে যায়, আর তারপর যদি নতুন ভাবে মূসক 4.3 দাখিল না করেন, তাহলে অতিরিক্ত মূল্যের উপরে রেয়াত দিতে পারবেন না। অবশ্যই আমদানি ক্ষেত্রে আমদানিকারকের নাম, ঠিকানা, বিন নম্বর থাকতে হবে। সরবরাহ ক্ষেত্রে সরবরাহকারী কর্তৃক মূসক 6.3 থাকতে হবে। উৎসে কর কর কর্তনকারী সত্তার ক্ষেত্রে মূসক 6.6 থাকতে হবে, সাথে মূসক 6.3 থাকতে হবে। আর পরিশোধিত ট্রেজারি চালান যদি থাকে সেটাও অ্যাটাচমেন্ট দিতে হবে। গ্যাস, পানি, বিদ্যুৎ ও টেলিফোনের উপর প্রদানকৃত ভ্যাটটি আপনি রেয়াত দিতে পারবেন, তবে চালান লাগবে। যদি আপনি স্ট্যান্ডার্ড রেট অর্থাৎ 15% হারে ভ্যাট প্রদান করে থাকেন বা সংগ্রহ করে থাকেন, তাহলে আপনি যে কোনো পণ্যের উপকরণের রেয়াত দিতে পারবেন। সেখানে এনবিআর কর্তৃক সুনির্দিষ্ট করা থাকলেও তাতে আপনার উপর প্রযোজ্য হবে না। এই হচ্ছে আমাদের উপকরণ কর রেয়াত। উপকরণ কর রেয়াতটি মূল্য সংযোজন কর ও সম্পদ শুল্ক আইন 2012 এর 46 ধারা মোতাবেক 46 ধারায় বলা হয়েছে। আর 46 ধারায় বিস্তারিত বলা হয়েছে। আজকে আমরা ধারা 46 নিয়ে আলোচনা করলাম। এই হচ্ছে আমাদের উপকরণ কর রেয়াত। যদি কারো প্রশ্ন থাকে তাহলে করেন। তার আগে আমরা সারা বিশ্বকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার, শুভ ইংরেজি নববর্ষ। 12টা বেজে গিয়েছে, সবাই আজকে আনন্দে মত্ত। যে যেখানে যেভাবে আনন্দ করছেন না কেন, আমরাও আপনাদের সাথে আনন্দ সামিল হচ্ছি। আমরাও জানাচ্ছি সবাইকে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমরা প্রশ্নে আসব, যে কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা আজকের বিষয়ের উপরে। যদি প্রশ্ন না থাকে তাহলে লাইভ প্রোগ্রাম এখানেই শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন রয়েছে কিনা একটু রেসপন্স করেন। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঐশিলা নন্দিনী, হ্যাপি নিউ ইয়ার, উপকরণ কর রেয়ার। অল ক্লিয়ার, ঐশিলা নন্দিনী অল ক্লিয়ার। সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? একটু রেসপন্স করেন। সবাই ক্লিয়ার? সবাই একটু আগে রেসপন্স করেন, তারপর হ্যাপি নিউ ইয়ার জানেন, সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন নাই? ভেরি গুড। একবারে বুঝাতে পারছি, এই জন্য কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যে যে অবস্থায় আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সতর্ক থাকেন আমাদের কোভিড-19 থেকে। আর হ্যাপি নিউ ইয়ার উদযাপন করতে গিয়ে এমন কোনো কাজ করবেন না যেটা করতে গেলে নিজের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়। হ্যাঁ, সমাজের ক্ষতি হয় বা নিজের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এমন কোনো উদযাপন করার দরকার নাই। আমি মনে করি বার অ্যাসোসিয়েশন যারা স্টাফ রয়েছেন তারা আজকে রেস্ট নেন, বিশ্রাম নেন, উদযাপনে শরিক না হয়ে। যারা আজকে শরিক হন নাই তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। যারা শরিক হয়েছেন তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। হ্যাঁ, আমাদের ইনশাল্লাহ ফাইনাল এক্সামের সময় দেখা হবে আপনাদের সাথে, সবার সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।